তোমার কাছে আমি আর কিছু চাই না। আজ 12টা বছর আমার বিয়ে হয়েছে, সংসারে একটু শান্তি পাইনি, রাত দিন বড় ঝামেলা। ঠাকুর তুমি আমার একটা সন্তান দাও মা, আমি আর কিছু চাই না তোমার কাছে, তুমি আমার একটু কৃপা করো মা। তুমি তুলসী তলায় পুজো যাচ্ছ, সকালবেলা যে জল খাবারের ব্যবস্থা করতে, এসবটা কি তুমি জানো না নাকি? কেন আমি জল খাবার দেবো? ছোট জন তো আছেই তোমার সেবা যত্ন করার জন্য। তুমি যে 12টা বছর ধরে তুমি এই তুলসী তলায় পুজো দিচ্ছ, কোনো লাভ পাইছো? দোষ তো তোর, তুই একটা অপায়া। তুই 12টা বছরের ভিতরে আমার একটা সন্তান দিতে পারলি না। এখন এসব কিছু বাদ দে, বাদ দিয়ে আমার জল খাবারের ব্যবস্থা কর। কনে গেলে? এদিকে আইসো। বেলা 12টা বেজে গেল, জল খাবারের কোনো ব্যবস্থা হইলো না। তাই কি আসে নাকি একটা? কি হয়েছে? জুতোটাকে আর একজন খুলবে। দাঁড়াও। জল খাবারের ব্যবস্থা করতে হবে না? কয়টা বাজে? সব সময় তো তোমার সেবা তো আমিই করি, তোমার বড় বউ কি করে? কিছুই করে না, সব সময় পূজা পূজা নিয়ে পড়ে থাকে। তাও তো একটা কাজ করতেছে। তা আমিই তো সব সময় রান্না বান্না করি, তোমার বড় বউ কিছু বলতে পারো না তুমি? বড় বড় কি কব, তুমি তো করতে পারো। তা আমিই তো সবকিছু করি। করো, আরো আরো করবা। তুমি ওর দোষ দাও, ও তোমার দোষ দেয়, এই করো সারাদিন। তো তুমি আমার সব সময় কি বসে থাকতে দেখেছো নাকি? সব সময় তো আমিই কাজ করি। বসে না থেকে কি করেছো? আজ দুটো বউ, আমার একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। ভগবান যদি সন্তান না দেয় আমি কি করব? যাও বড়টার সাথে করে নিয়ে আমার জল খাবারের ব্যবস্থা করো, আমি এখানে বসলাম। আচ্ছা। কই শুনছো? তোমার সেবার ব্যবস্থা করেছি, আসো। বুঝলে বাবু, আমার জীবনে আর কোনো সুখ শান্তি থাকলো না। একটানা দুটো বিয়ে করলাম, একটা সন্তানের মুখ তোমরা আমার দেখাতে পাইলে না। এত টাকা পয়সা ধন দৌলত এতে আমি কি করব? যদি আমার বংশের প্রদীপ জ্বালানোর মতোই যদি কেউ না থাকে। অন্যায় হইল না, তুমি কি করলে? তুমিও কি আমার একটু শান্তি দিতে পারলে না? আমার মনে হয় আমি এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাই। আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, যদি বাচ্চা না হয় তাহলে কি করবো বলো তুমি? তুলসী তলায় তো আমি সারাদিনই পড়ে থাকি, ভগবান যদি মুখের দিক না তাকায় কি করব আমরা? সেই কথাটা তুমি কও। আমরা এই দেশের সংখ্যালঘু, আমাকে সবসময় সাবধানে থাকতে হবে। ধন সম্পত্তি থাকলেই হবে না, এগুলো রক্ষা করে রাখতে হবে। আমি যখন বাড়ি থাকবো না, যে যতভাবেই দরজা ধাক্কাক না কেন, তোমরা দরজা খুলবা না। আমাদের উপর সবসময় মানুষের কুনজর লাগিয়েই থাকে। তোমরা চেষ্টা করবা সাবধানে থাকার জন্য, আর কোনো ক্রমেই বাইরের কোনো লোক যেন ভিতরে প্রবেশ না করে। অপু, একটা জিনিস খেয়াল করেছিস? কৃষ্ণদার বৌদিটা কিন্তু বিরাট জিনিস। বিরাট হলে আর আমাকে লাভ কি? আমাকে দেখা ছাড়া তার উপায় নেই। কৃষ্ণদা যখন বের হয় বুঝিস, আমার একটু খবর দিস তো, যে একটু আলাপ করে আসবা না। যাও, রসের আলাপ করতে দাও। কৃষ্ণ তার সাথে দেখা হলে তোমার রসের আলাপ বের করতে হবে। আরে তুই আমার সম্পর্কে জানিস না আমি কত বড় খেলোয়াড়। আচ্ছা, খবর দিবা না। যাবো আর করে রে, ওই মলমলির মোড়ে বসে একটু বাঁশি বাজায় কে। আচ্ছা, যান তাহলে। আচ্ছা যা। দাদা গেছে? তুই তাহলে একটু খেয়াল করে দেখ, আমি আসছি। হ্যাঁ
বৌদি ভালো তো? ঠাকুরপো কি মনে করে আসলে? আসলাম, মেলা দিন তো আসার সুযোগ টুযোগ হয় না, আজকে সুযোগ পাইছি, একটু রসের গল্প করতে আসলাম। রোশের গল্প তো করবা, তোমার দাদা দেখলি তো আবার বকবে নে। দাদা আসার আগে বেরোয় যাওয়া নেই, ওইদিকে লোক বসায় রাখি। তাহলে আসো। বৌদি এই ফাঁকা বাড়ি থাকেন একা একা, একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না নাকি? আরে ঠাকুরপো বাচ্চা কাছে তো নেবো, তা ভগবান তো দিচ্ছে না। দাদা দুটো বিয়ে করলো তাও হচ্ছে না, সমস্যা কি বুড়া হয় নাকি? এখন আমাকে দুই বোর দোষ না তোমার দাদার দোষ? মাঝে মাঝে কই ডাক্তার দেখাও, কার দোষটা দেখাই যাক। সে তো কোনো সময়ই রাজি হয় না। মাঝে মাঝে তো ঠাকুর পোকেরে মনে করলেও হয়। যে ক ঠাকুরপো, এমন এমন কথা কও, লজ্জাও পায়। ওদিকের এবার ঠাকুর পোকের একটু হক থাকে। তা তো ঠিকই আছে, কিন্তু ঠাকুরপো তোমরা তো অন্য জাত, আমাদের সাথে মিল খাই কও। ছেলে পিলে হলে কি গায়ে লেখা থাকতো নাকি কোন জাতের? তা অবশ্য ঠিক বলেছো। না আর বাসি বাজাবো না, তাই বাড়ি যাই। বেলা মাথার পাপ চলে গেছে। ও খোলো, দরজা তো দিয়ে গেলাম, ওই পাশ থেকে দরজা দিয়ে গেলাম, দরজা খোলা কেন? আবার কেউ আইয়েছে নাকি দেখি। এই তোমার দাদা। ওই শালা, ওই শালা, এই দাঁড়া দাঁড়া, দৌড়বেশ কে, দৌড়বেশ কে, দাঁড়া। শালার পালের জলি বাড়িতে এখনো তো এক বের গার মতো নেই। এই, আমি নিষেধ করে গেছি না যে আমি সারা গেট খুলতে নিষেধ? এই আমি যখন বাড়ি থাকি না লাগিয়ে দেবো। ওকে কাউকে না, ওকে কাউকে না। বাইরের লোক কামাই ঢোকে বাড়ির ভিতরে। আমি তো তোমার মনে করে দরজাটা খুললাম, মনে করলাম যে তুমি, তারপরে দেখি যে ও। দেখলে তো তুমি ঢুকতে দিলে কি করতে? বললাম, তারপরে তো আসলো ঘরের মধ্যে। তোমাকে একটু খুশখুশ আছে মনে হয়, তাই না? আর যেন এরকম না দেখি। এবার যাবো তো বাপ ফেল দাও। যাও বাপ, ভিতরে যাও। এই বেশ শালারা আই, শালারা আই বের তোরা আইসে মান্দারের ডাল কেটে নিয়েছে শালারা। একটু ভালো করে টেপো, গাছ পা মেসেজ করো। গাছ কেন ম্যাচ ম্যাচ করছে? দাদা নমস্কার। দাদা নমস্কার দাদা। এই যাও তোমার ভিতরে যাও। দাদা বসেন, আপনারা বসেন। এই বসেন, আপনারা বসেন। এই বসো। তো দাদা আমার বাসায় কি মনে করে আপনারা? এই যে দাদা আসলাম, কেমন আছেন দেখা সাক্ষাৎ করার জন্য। তো মূলত আমরা এসছি জিহাদ এগ্রোফিট থেকে। জিয়াদ এগ্রোফিট আবার কি? জিহাদ এগ্রোফিট এটা অটো রাইস মিল। এটা আমাদের দেশের বা আমাদের এলাকার যারা গরিব কৃষাণ আছে, কৃষক আছে, এদের সুবিধার্থে এই মিলটা আমাদের যে মালিক উনি এখানে গড়িয়েছেন। এটা ভাটুই বাজার প্যারিস রোডে। তো এতে আমার কি লাভ? দাদা আপনার এই যে এখানে যে সমস্ত এই যে গুলা ধানের গুলাগুলো দেখছি, এ তো অনেক ধান। যে আপনাদের এই যে আশেপাশে আজেবাজে যারা দুষ্টু পোলাপান আছে, এরা তো আপনাদের এই ধান ক্ষতিগ্রস্ত করতে পারে, এই ধান চুরি হতে পারে, আবার এই ধানের জন্য আপনার জীবনেরও হুমকি হতে পারে। আরে দাদা কবের কি, মাটিতে ধান কেটে নিয়ে যাচ্ছে ছেলে মিলে, গুলা ধান নিয়ে যাচ্ছে, বস্তায় ধান ভরে রাখেছি, সে ধান উঠে নিয়ে চলে গেছে। গাছের এদিকের গাছের ডাবগুলো সব পাড়ি খেয়ে ফেলে। আবার কি সমস্যায় আছে জানেন? একটু সুযোগ পালি বাড়ির ভিতর ঢুকে পড়ে। আপনার তো জানেন আবার দুই দুটো বউ, কি একটা মুসিবতে যে আসি, আমাদের কোনো নিরাপত্তা নেই এদেশে। এইসব সমস্যা সমাধানের জন্যই তো আমরা জিহাদ এগ্রোফুড থেকে এসেছি। আচ্ছা আমার এই সমস্যা জিয়াদ এগ্রোফিট কিভাবে সমাধান করবে? আমরা জিহাদ এগ্রোফুড গরিব যারা দুস্থ কৃষক আছে এদের জন্য বিভিন্ন পলিসি আছে। যেমন ধানের একটা পলিসি, টাকা পয়সার একটা পলিসি, এবং যারা দুস্থ কৃষক তাদের জন্য একরকম, আবার স্বাস্থ্য সেবা আছে। তো আপনি মনে করেন যে আপনার এই যে গুলায় অনেক ধান আছে, আপনি ধানটা যদি আপনি মিলি দিয়ে দেন, তাহলে এখান থেকে আপনার মন প্রতি আপনার প্রত্যেক মাসে একটা লভ্যাংশ দেবে। আবার আপনার যে টাকা পয়সা আছে, আপনি টাকা পয়সার স্কিম যদি করেন, সেখানেও একটা লাভ আসবে। এবং এটা আপনার যে নিয়ে আসা লাগবে না, আপনাকে খোঁজ করে আমাদের যারা প্রতিনিধি আছে তারা এসে আপনার কাছে দিয়ে যাবে। যদি আপনি মনে করেন যে ধান দেবেন, ধান দিয়ে চাল নেবেন, আপনি চাল নিতে পারবেন। আবার যদি মনে করেন ধান দেবেন, টাকা নেবেন, আপনি টাকা নিতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি যেটা আপনার
যেটা আপনার সুবিধা মনে হয় সেটাই আমরা সেই সিদ্ধান্তই আমরা নিতে পারবো। আমাদের এই সংখ্যালঘুদের জন্য খুবই সমস্যা। আমরা কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। আমাদের টাকা পয়সার কোনো নিরাপত্তা নেই। আর এই যেভাবে আমাকে সবাই উত্ত্যক্ত করতেছে, এখন আমাদের এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকে ইন্ডিয়ায় চলেও গেছে। তাহলে আপনি আমাদের জিয়াদ এগ্রো ফুডের কল সেন্টারে আসেন, আপনার সব বিস্তারিত আমরা দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আপনার কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা আপনার চরম ভবিষ্যতের একটা পাথেয় হবে। আপনারা যদি এরকম সুযোগ সুবিধা দেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা সম্পূর্ণ নিরাপত্তা আপনাকে দিব, আপনি আমাদের কল সেন্টারে একবার আসুন। আচ্ছা ঠিক আছে দাদা, আপনারা বলে গেলেন, আমাদের জন্য খুবই উপকার, আমি অবশ্যই আসবো। আচ্ছা দাদা, দেখেন আমরা আপনাদের জন্যই। ঠিক আচ্ছা আছে দাদা, তাহলে অবশ্যই আসেন। আচ্ছা ঠিক আছে। খুব রিসেন্টলি আসুন। শালার বকাকে ছেড়ে দিলি। এইবার দেখি তোমরা কিভাবে আমার ধান নিয়ে যাও, বিচেলির পালায় তোমরা আগুন ধরাই দাও। এইবার আমার ধান পান সবই আমি জিয়াদ এগ্রো ফিডে ইনভেস্ট করবো।